দীর্ঘ 1.5 বছর একটা গ্যাপের পরে আরও একবার স্টার্ট হয়ে গেল রাইডার স্টোরি। হাউ আর ইউ ম্যান? আই ফাইন, হাউ আর ইউ ভাইয়া? স্কুটারটার বয়স কত হইল? হ্যাঁ, এটার বয়স এখন 13 বছর অ্যান্ড রানিং। 13 বছর ধরে অ্যাক্টিভ। আমার আব্বা ভ্যাসপার 200cc ওন করতেন অ্যারাউন্ড 95-96 দিকে। দেন আমার যতটুকু মনে পড়ে ছোটোবেলায় উনি হচ্ছে আবার ভ্যাসপাকে দেখতাম একটা জলপাই কালারের ভ্যাসপা এনভি ইউজ করতেন। দেন যখন বুঝতে পারি, বুঝ বয়সটা শুরু হয় 8-10 বছর আমার বয়স, তখন দেখি যে হন্ডা কাব C90 যেটা, তো ওইটার পিছনে আমার মেমোরি আছে, বাট ফর সাম রিজন ওটা উনি সেল করে দিয়েছেন। আমি তখন ক্লাস 1-2-তে, কত আমার বয়সটা আসলে নাই 11 ঘটনা হবে। ওকে, তখন আমি ছোট, আমার এতটুকু মেমোরি আছে। আমার আব্বা যেদিন এটা ফার্স্ট কিনেন, আমি এখানে সামনে বসেছিলাম, উনি শাহিনবাগে আমাকে নিয়ে রাইড করতে বের হয়েছিলেন। ওকে, শাহিনবাগ মহাখালী ঘুরে আসছিলেন। এখন যখন চিন্তা করি যে আমি বড় হয়ে গেছি, আমি এটা চালাই, আমি এটা নিয়ে লং রাইডে যাই, আমি ওই দিনটার কথা চিন্তা করলে আমি বলি মাশাআল্লাহ, এটা কি সার্ভিস দিচ্ছে। প্রথম এটা চালানো হয় কবে, কতদিন আগে? এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। তো ঈদের দিন ছিল এটা, বাট ঢাকা তখন খালি ছিল, অ্যান্ড ঈদের জাস্ট নামাজটা শেষ হয়েছে, রাস্তাঘাটও খালি। তো তখন আমি একটু ইচ্ছা করলো যে বাবা একটু মোটরসাইকেলটা চালাই। আমি তখন ওইরকম পাকা চালাতে জানি না। তো ঠিক আছে, আমার আব্বা আমাকে দাঁড়া করার অবস্থায় বললো, আমার চোখের সামনে এভাবে যাও, এখানে আসবা, তো এর বেশি কোথাও যাবা না। ওকে, ফাইন। আমার জাস্ট 50-60 গজ আমার ফার্স্ট এটা চালানো হয়েছে। আমার ফ্রেন্ডরা তখন মোটামুটি কলেজে ঢুকছে, 1-2জন মোটরসাইকেল নিয়ে নিচ্ছে। তো আমারও তো তখন একটা ইচ্ছা করতেছে। তখন আস্তে আস্তে বাবাকে বুঝায় টুঝায় আমি লাইসেন্সটা করছি। তো লাইসেন্স করার পর তো তখন পাখা গজায় গেছে আমার, আমাকে কে আটকায়। আমার আব্বা তাও আমাকে মোটরসাইকেলটা দিতে চাইতো না। তাও আমার মোটরসাইকেলটা আস্তে আস্তে একটু একটু বলে এলাকার ভিতরেই আমি রাউন্ড দিয়ে মোটামুটি হাত ক্লিয়ার করি। এখন থেকে সেটা 3 বছর আগে? হ্যাঁ, এখন থেকে প্রায় 3 বছর আগে সেটা। 21 সালের লাস্টে এটা। 13 বছর পুরনো একটা স্কুটার এখনো এত স্মুথ, চিন্তা করা যায় বলেন? অদ্ভুত লাগতেছে আমার কাছে। মানুষ চিন্তা করে আসলে 10 বছর একটা স্কুটার চালানো যাবে কিনা তাতে সন্দেহ আছে। স্কুটারটাকে চালায় আমার মনে হচ্ছে বড় জোর 4 বা 5 বছর বয়স হয়েছে। চোখের পলকে কিন্তু 60 টাচ করে ফেলতেছে এখনো। রিমটা টাল হওয়ার কারণে মাঝে মধ্যে কনফিডেন্স ল্যাক করে আর কি। তবে 60তে কেন জানি যে লক হয়ে যাচ্ছে আর কি বারবার, এটা ভালো, সমস্যা নেই। আমাদের তো এমনি হাইওয়েতে 50-60 এখন লিমিট করে দেওয়া হয়েছে, সো এটা কোনো ব্যাপার না। আর ইনসিটি তো আর কিছু বললাম না। হন্ডার স্মুথনেস ভাই ডিফারেন্ট লেভেলের, এটা মানতেই হবে। কিন্তু আমার মনে হয় স্কুটারটা বাংলাদেশে আসলে আসা উচিত। এটা মডেলটা কত ছিল যেন? এটা 2010-এর মডেল। আমার কাছে জাস্ট একটা জিনিস শুধু মনে হচ্ছিল যে বডিতে কিছুটা ঝনঝট একটা শব্দ আছে, যেটা খুব স্বাভাবিক। এত বছর চলার পরে এই ব্যাপারটা তো আসাটাই স্বাভাবিক। এই স্কুটার নিয়ে বিড়ম্বনার শিকার কতটুকু হওয়া হয়েছে? বিড়ম্বনা বলতে পার্টসের সার্ভিস ওয়াইজ যে কোনো রকম হইতে পারে। আচ্ছা, আমার রাস্তায় কোনো বিপদ আপদ? আচ্ছা, এটা নিয়ে আমি হচ্ছে বিপদে কখনো আলহামদুলিল্লাহ পড়ি নাই। একবার একটা, আমি তখন নতুন চালাই, তখন একটা প্রবলেম, স্কুটারের না আমার দোষ ছিল, আমি তখন কিক দিয়ে স্টার্ট করতে জানতাম না। তো রাস্তার ভিতরে এটা সেলফ দিতে দিতে আমি ব্যাটারি ডেড করে ফেলছি। আচ্ছা, তো বাসায় আমাকে এটা ঠেলে আনা লাগছে। তা আমার আব্বা বলছে তুমি নষ্ট কি হয়েছে, নষ্ট হলো কিভাবে? তো আমার আব্বা যে এটা ডাবল স্ট্যান্ড করে এক কিক দিল, এটা স্টার্ট হয়ে গেছে। আমার আজকে কিকটা শিখা লাগবে। তো এটা হচ্ছে, তো এটা স্কুটারের দোষ না। তো আমার আরেকটা কথা মনে আছে, এডমার্টস নামের একটা লোক আছে, সে কাম্প 90 দিয়ে ওয়ার্ল্ড ট্যুর করতেছে। তো তার একটা কথা ছিল যে ইফ ইটস এ হন্ডা ইট উইল টেক ইট টু ইউর ডেস্টিনেশন। তো আমি হচ্ছে একবার গাজীপুর না ওই যে বিরুলিয়ার দিকে গিয়েছিলাম। তা আসার সময় দেখেছি গাড়িটা স্টার্ট হচ্ছে না, কেমন কাশি দিচ্ছে, একটু ডিস্টার্ব করতেছে, রানিং হচ্ছে না। তো আমি মোটামুটি চালায় আসলাম, আসার সময় ঠাস ঠাস করে ফাটতেছে সাইলেন্সার থেকে আওয়াজ, এক্সস্ট থেকে একটা ঠাস ঠাস। আমি বললাম যে স্পার্ক প্লাগে প্রবলেম হচ্ছে, আচ্ছা যাই কোনো রকম বাসায় যাই। তো বাসায় আসলাম, এটা আমাকে বাসা পর্যন্ত আনছে। ওকে। তো সকালবেলা আমি আর স্টার্ট করতে পারতেছি না, স্ত্রীকে ডাকলাম, স্ত্রী বলতেছে আপনার ইঞ্জিনে কোথাও একটা প্রবলেম হয়েছে। এখন কি প্রবলেম বলতেছে যে ওই আপনার আমার যে ফুয়েল ককটা থাকে, ফুয়েল পাম্প, ওইটা হচ্ছে ডাইরেক্ট হয়ে যাওয়াতে ইঞ্জিনে অকটেন অনেকখানি ঢুকে গেছে। ওকে। এখন ইঞ্জিনের যে ক্র্যাঙ্কের রডটা ওইটা একটু নড়ে চড়ে গেছে। আমি ভাবলাম যে অলমোস্ট 66-70,000 চলছে, এটা ইঞ্জিনটা একবার একটু সার্ভিস করানো দরকার, 70,000-এর পর একটা দরকার।
সো তখন হচ্ছে গিয়ে রিং পিস্টনের কাজ ওনারা করে দিল। আচ্ছা, মানে 70,000 পর্যন্ত এটাতে ইঞ্জিনের হাত দেওয়া লাগে না? না, কার্বোরেটর 1 or 2 মেবি চেঞ্জ হয়েছিল। 3-4 হাজার কিলো চলছে ইঞ্জিন, এটা বেশি দিন হয়নি। এই যে রিসেন্ট হবে 3-4 হাজার হয়তো বা নতুন যে রিং পিস্টন চলতেছে। 13 বছরে যদি 70,000 কিলো না চলে, এখন তো অনেকে 2 বছরের মধ্যে 40-50 কিলো চালা ফেলে। হ্যাঁ, সেখানে 13 বছরে 70,000 কিন্তু এটা কোনো বিগ ডিল না। এটা বরং 13 বছরে লাখ কিলো পার হওয়াটাই স্বাভাবিক। এখন পর্যন্ত এই স্কুটারটা তার মানে ইনভেস্ট বলতে এই একবারই? হ্যাঁ, একবার। আরেকবার হচ্ছে এটাকে রং করানো হয়েছিল, যেহেতু 13 বছর এটার রংটা অনেক ফেড হয়ে গেছিল। প্রায় আরও 3-4 বছর আগে এটা রং করা হয়েছিল এটা। আর তেমন কোনো বিগ ইনভেস্টমেন্ট এটাতে হয়নি। রংটা যদিও ভালো কোয়ালিটির হয় না, যখন যে রংটা ভালো করে নাই। হ্যাঁ, এই যে বাবল উঠে একটু বাবল উঠে গেছে, খুবই চিপ প্রাইসের রংটা করানো হয়েছিল তো তাই। তো এই বিগ ইনভেস্টমেন্টের ভিতরে এটা অল্প সময়ে কোনো রকম ভাবে দায়সারাভাবে করা হয়েছে আর কি। না হলে পরে হয়তো আরো চকচকা থাকতো। মানে অরিজিনাল কালারটা হচ্ছে ক্যান্ডি রেড, একটু ব্লাড রেড যেটা, এটা কিন্তু কালারটা অ্যাকচুয়ালি সুন্দর। এটা যে অরিজিনাল কালারটা নেক্সট টাইম আমি প্ল্যান করছি অরিজিনাল কালারটাই করাবো ইনশাআল্লাহ। মডিফিকেশন বা পার্টস এছাড়া আর কোনো কিছু চেঞ্জ করা লাগছে? মডিফিকেশন পার্টস বলতে আমার দরকার ছিল না, বাট এটার পার্টসের প্রাইস এত চিপ ইন্ডিয়াতে, আমি যখন যাই তখন আমার পার্টস খালি কিনতে ইচ্ছা করে। সামনের দুইটা শকার 500 রুপিস, লাইক 700-800 টাকা। আচ্ছা, বাংলা টাকা। এক জোড়া দুই সাইডে। তো আমি বলি যে নেই, একটু চেঞ্জ করে দেখি। মানে এটা কি রিসেন্ট ঘটনা? হ্যাঁ, রিসেন্ট ঘটনা। এখনো পার্টস পাওয়া যাচ্ছে এটা? হ্যাঁ, ইন্ডিয়াতে এটা পুরো মানে অ্যাভেলেবল। এখন হন্ডা অ্যাক্টিভার কিন্তু অনেক লেটেস্ট মডেল চলে আসছে। হ্যাঁ, এটাতে যে পার্টস ইউজ করা হয় এটার 3G 4G পর্যন্ত সেম পার্টস ইউজ করে। তো 3G 4G গুলো কিন্তু 2014-15 পর্যন্ত প্রোডাকশনে ছিল। সো ওই হিসাবে পার্টসটা মোটামুটি অ্যাভেলেবেল, এক্সেপ্ট বডির কিছু পার্টস যেমন হেডলাইট টেডলাইট এগুলো অর্ডার দিলে এনে দেয়। বাট আমার কাছে তখন আমি ইন্ডিয়া ছিলাম 3-4 দিন, ওদের সময় লাগবে একসাথে, এই জন্য আমি আনাইনি। লাস্ট ইয়ার নভেম্বরে আমি পাবনা থেকে ঈশ্বরদী গিয়েছিলাম। তো ঈশ্বরদী যাওয়ার সময় আমি খুবই রিল্যাক্সে চিল করে রাইড দিয়ে আসতেছিলাম। তো আসার সময় আমি করছিলাম একটা ভুল, আমি নিজের ক্যাপাসিটিকে চ্যালেঞ্জ করছি যে আমি একটানা কতটুকু যেতে পারি। তো ঈশ্বরদী এখান থেকে প্রায় 150 আপ হবে আমার গেস্টিংস। তো আসার সময় যে ফেরিটা দিয়ে আসছি আমি, দেন ফেরিটা পার হলাম, ওখানে আমার 2-2.5 ঘন্টা ব্রেক। তো দেন ফেরিঘাট আরিচাঘাট থেকে পার হয়ে যখন আসতেছি তখন আমি একটানা আসছি। তো তখন পুরো কি সংসদ ভবনের সামনে এসে আমাকে একটা ফোন আসছে, তখন আমার চোখে আবার ঘুম। আমি ফোন ধরবো না কি করবো, আমি মাথায় তখন ঘুমেছি, বুঝতে পারিনি। আমি বাম দিকে স্কুটারটাকে আস্তে আস্তে লেন চেঞ্জ করতে গেছি। তো লুকিং গ্লাসে দেখলাম একটা পিক আপ আছে, পিক আপওয়ালা মনে করলো যে আমি থামবো, আমি মনে করলাম পিক আপ থামবো। তখন একদম জাস্ট পিক আপের যে লাস্ট তার ইন্ডিকেটর যে একদম লাস্ট অংশটায় আমার এই লিভারটা যে বেঁচে গেছে হালকা, তখনই জাস্ট লেগে আমি পড়ে গেছি। আচ্ছা, আমি সেফ একদম, আমি জাস্ট ছিটকে ছেড়ে দিছি স্কুটার, স্লাইড হয়ে অনেকখানে চলে গেছে। দ্যাটস ইট, আমার আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। ওইটা আমার নিজেরই ভুলে একটা ছিল আর কি। ম্যাসের অ্যাক্সিডেন্ট হতে পারে না? হ্যাঁ, রাইট, এটা সংসদ ভবনের এখানে আমার হয়েছিল। তো এটাই আমার একটা দুর্ঘটনা মনে পড়ে। এরপরে আমি আর কোনো অ্যাক্সিডেন্ট করিনি। এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আজকে মেবি শেয়ার করতেছি অ্যাক্সিডেন্ট, বাসায় কেউ জানে না। কখনো রিগ্রেট ফিল হয় যে আমি এটা চালাচ্ছি, এদের থেকে যদি একটু বেটার কিছু চালাতে পারতাম? রিগ্রেট হাইওয়েতে যখন লাইক মাওয়া টাওয়া বা এক্সপ্রেসওয়ে যেগুলো আছে 350, তখন একটু মনে হয় যে আরেকটু স্পিডে চালাতে পারলে ভালো হতো। বাট আমি সে নো টু স্লো কমিউনিটির লোক না, আমি একটু লিমিটে থেকেই না হয় চালাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আরও ভালো কিছু বেরোবে তখন একটা নিয়ে দেবে এটা। বাট এটা দিয়ে আমি হাইওয়েতে ট্যুর করতেছি, এটাতে যতটুকু স্পিড আছে এটা এনাফ আমি মনে করতেছি অ্যাটলিস্ট। না, হাইওয়ের স্কুটার এটা না। এখন যেহেতু এটার বয়স হয়েছে, ফ্রিকুয়েন্টলি বলতে বেসিক সার্ভিস লাইক 6-7 হাজার আমি এয়ার ফিল্টার চেঞ্জ, 6-7 হাজার বুগার অয়েল। বাই দ্য ওয়ে, এয়ার ফিল্টার কত করে ফোনটা? এটা বাংলাদেশে 450 টাকা। ব্রেক প্যাডস ওইরকম ফ্রিকুয়েন্টলি আমি চেঞ্জ করি না, বাট এটার ব্রেক প্যাড আলহামদুলিল্লাহ 10,000 উপরে চলে যায়। রিম আমি এনেছি এবার, বাট আমি একবারে টায়ার সহ লাগাবো দেখে। রিমের প্রাইস আপনি গেস করেন ভাই কত পড়ছে সিঙ্গেল রিম? আই হ্যাভ নো আইডিয়া। 700 রুপিজে আমি আনছি। 700 রুপিজ, আর 1,000 টাকা, এত সস্তা। তার মানে এটার অ্যাক্সেসরিজ বা পার্টস তো অনেক চিপ, খুবই চিপ। ইভেন কোয়ালিটিও গুড এনাফ। বডি কিন্তু ফুল মেটাল বডি। হ্যাঁ, ফুল বলতে জাস্ট এটা আর এটা হচ্ছে প্লাস্টিক। ওকে, দেন এগুলো সব সব মেটাল। মেটাল মেটালের যদিও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ইনস্ট্যান্ট যদি কোনো
ডেন্ট পড়ে যায়, ইনস্ট্যান্ট রিপেয়ার হবে না, এটা আমাকে ফুল কিটটা রিপেয়ার করা ডেন্ট অ্যান্ড পেইন্ট করার জন্য কিন্তু আলটিমেটলি সময় লাগে। অ্যাকচুয়ালি ওয়েট করতেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে ইম্প্যাক্টটা ইনস্ট্যান্ট যেন একটা সলিউশন করা যায়, দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে বডি পার্টসটার দামটা তুলনামূলক কমে আসে রাদার দেন মেটাল। হ্যাঁ, বাট আবার ইনস্ট্যান্ট রিপ্লেস করে ফেলা যাচ্ছে, রাইট। ঠিক আছে, কিন্তু যেই জিনিসটা ডেন্ট পড়ে যাচ্ছে, দুমড়ে উছড়ে যাচ্ছে, ওটাকে ঠিক করতে গেলে কিন্তু আইদার ওটাকে চেঞ্জ করতে গেলে এক্সপেন্সিভ প্রথম কথা, আর ওটাকে ডেন্ট পেইন্ট করে সোজা করতে গেলে তখন আবার খরচটাও কিন্তু কম না। লং ট্যুর এক্সপিরিয়েন্স কি ওই যে মাঝখানে যেটা শুনলাম ওইটা ছাড়া কি আর কোনো আমার এই সর্দি বাদেও টাঙ্গাইল, তারপর হচ্ছে যমুনা ব্রিজ, তারপর এটা হচ্ছে কুমিল্লা, এসব জায়গায় আমার যাওয়া হয়েছে। দেন একবারে যশোরের আরও আগে অতদূর না, আমার জায়গাটা এখন নাম মনে পড়তেছে না, বাট একবারে এক্সপ্রেস ওয়ে শেষ করে আমি গিয়েছি আর কি। তো এর মধ্যে কখনো এরকম কোনো বিড়ম্বনার সিচুয়েশন হয় না যে রাস্তায় স্কুটারটা বন্ধ হয়ে গেল বা কোনো একটা ছোট স্কুটারের প্রবলেম দেখা দিয়েছিল, বাট ওটা খুবই মাইনর ছিল। আমি টাঙ্গাইল গিয়েছিলাম, মহিজার জমিদার বাড়ি, প্রায় 7-8 জন গ্রুপের সবাই স্কুটার। তো যাওয়ার সময় মোটামুটি তাদের 125 সিসি 150 সিসির, তখন তাদের সাথে খাপ খাইয়ে চলার জন্য আমি মোটামুটি স্পিডে যাওয়ার সময় আমি ওখানে পৌঁছে খেয়াল করলাম আমার ক্র্যাঙ্কশাফটের অয়েল সিলটা কেটে গেছে। আচ্ছা, তো যার কারণে দেখা যাচ্ছে অয়েল লিক করতে, হ্যাঁ অয়েল লিক কন্টিনিউয়াস না, যখন আমি 60, 70, 80-তে ধরে রাখছি তখন হালকা হালকা তেল পড়তেছে। তো আমাকে নিয়ে সবাই টেনশনে ছিল যে অয়েল পড়ে যাচ্ছে, এখন ইঞ্জিন তো সিজ করার একটা পসিবিলিটি আছে। তখন তার পিছনে পিছনে আমি আসতেছি, তো হঠাৎ নোটিস করলাম সে একবারে থেমে গেছে, আমাদের আরেকজনই রাইডার, তার অ্যাপ্রিলিয়ার স্কুটারের বেল্ট ছিঁড়ে গেছে ওই বড় ভাইয়ের। তা এখন আমাদের সবাই মোটামুটি সামনে চলে গেছে গ্রুপের। তো এখন যখন কল করলাম সবাই আসতেছে, সবাই ধারণা আমার স্কুটার ব্রেকডাউন কমপ্লিটলি চলার মতো না। এসে তারা একটা সারপ্রাইজ দেখতেছে যে না, আরেকজনের একটা ব্রেকডাউন করছে। তখন ওনারটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, এটা হচ্ছে চন্দ্রাতে আসার সময়। এখন কেউ সার্ভিসটা এত দূরে দিতে চাচ্ছে না ঢাকার দিক থেকে, তো বেল্টও আমাদের সাথে নাই যে কোথাও লোকাল গ্যারেজে তার স্কুটারটা কাজ করাবো। তো তার স্কুটারটা করলো কি, পিক আপে একটা তুলে দিল। তো দেখতেছে যে পিক আপে আরও জায়গা আছে, তখন যেহেতু বলতেছে যে তোমারও তো হালকা হালকা তেল পড়তেছে, তুমিও উঠে দাও। তখন এটা আমার একটা মেমোরি আছে, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে যেভাবে তেল পড়তেছিল এটাতে আমার প্রবলেম হবে না, যেহেতু ওনারা বলছে। আর দেখতেছি যে না, রাত হয়ে গেছে, আমার আমি বললাম যে আচ্ছা উঠাই দিই স্কুটার। এটাই আমার একটা মাইনর প্রবলেম আমি ফেস করছি লংয়ে গিয়ে। যদিও বাংলাদেশে কিন্তু হন্ডা অ্যাক্টিভা অ্যাভেলেবেল না, কিছু হয়তো বা গ্রে মার্কেটে কয়েকজন ইম্পোর্ট করছে রিসেন্টলিও, একদম লেটেস্ট মডেল যদি বলি, এরকম কিছু হয়তো বা রিসেন্টলি বাংলাদেশে ঢুকেছে, অল্প পরিসরে আর কি, হয়তো 4-5টা এরকম কোয়ান্টিটিতে ঢুকছিল আর কি। হন্ডার বাংলাদেশে এখন যেটা আছে DO-DLX, ওইটাতেও ড্রাম ব্রেক। হন্ডার উচিত অ্যাটলিস্ট একটা ডিস্ক ব্রেকের স্কুটার বাংলাদেশে লঞ্চ করা, যেন কম্পিটিটিভ মার্কেটের সাথে মানে ম্যাচ করে চলা যায় আর কি অ্যাটলিস্ট। আপনারা এটা সার্ভিসিং করেন কোথায়? সার্ভিস করানো হয় মেজর যেগুলো, খুবই বড় যেগুলো দেখা যায় ফিটিং টেটিংয়ের কাজ, ওগুলো মাঝে মাঝে আমার একটা আঙ্কেল আছেন, আমার ফ্যামিলি ফ্রেন্ডই বলা যায়। তো উনি শুরু থেকে স্কুটারে হাত দিচ্ছেন, আমার আব্বাও তখন ওনাকে দিয়ে কাজ করাতেন। তো উনি হচ্ছে আকিজ গ্রুপেই কমার্শিয়াল ভেহিকেলগুলোর দেখাশোনা করতেন, মেনটেন করতেন, তো ওনাকে দিয়ে করাতেন। ছোটো মাইনর অয়েল চেঞ্জ, এয়ার ফিল্টার চেঞ্জ, হেডলাইট, ফিউজ এক্সেট্রা, এগুলো আমি হচ্ছে এলাকায় একজন ভাইয়ের দোকান আছে, ওনাকে দিয়ে আমি করাই। আমি তাও ওনাকে বলি যে ভাই এই স্ক্রুটা এখান দিয়ে খুলেন, এটা এখান দিয়ে চেঞ্জ করেন, পুরোটা এইভাবে খুলতে হয়, পুরোটা এটা খোলা লাগবে, গাইড করে দেওয়া, টোটালি আমি গাইড করি, আমি থেকে ওনাকে সব বুঝছি। এই এত পুরনো একটা স্কুটার এখনো যে চলতে পারে, এই অনেকের ধারণাই নাই যে স্কুটার এত লম্বা সময় থাকতে পারে। বাইক অহরহ দেখা যায় যে 30 বছর, 25 বছর, 20 বছর কোনো বিষয় না দেখতে পাওয়া যায়, বাট অনেকের ধারণা যায় স্কুটার খুব নরম ভঙ্গুর জিনিস, এটা বেশি দিন চালানো যায় না। সো আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো মানুষের ফ্যাসিনেশন আসলে স্কুটার নিয়ে এখন দিনকে দিন বাড়তেছে, এবং বাংলাদেশের মার্কেটে এখন অনেক অনেক লেটেস্ট টেকনোলজি স্কুটার ইন্ট্রোডিউসড হচ্ছে। তোর এই একদম ইয়াং গাই, তাদের বয়সের অনেক রাইডার এখন স্কুটার সেগমেন্টে নতুন করে যুক্ত হচ্ছে, এটা দেখতে আমার যেমন ভালো লাগতেছে। অনেকে বলে যে স্কুটার সেগমেন্টটা ইয়াংদের পছন্দের জায়গায় এখনও নজর কাটতে পারেনি বা সেই জায়গাটা দখল করতে পারে নাই, বাট আমি বলবো যে এখন যে ধরনের বা যেসব ডিজাইনের স্কুটার বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, তাতে করে বাইক থেকে শিফট করে স্কুটারের দিকে মনোযোগী হওয়ার সংখ্যাটা দিন দিন বাড়ছে। থ্যাংক ইউ ভাই ফর হ্যাভিং মি, ইট ওয়াজ মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এখন যদি আপনি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটাতে প্রেস করে দিন। স্কুটার রাইডার্স ভিডিও হচ্ছে আমার ফেসবুক গ্রুপ,
আপনি অবশ্যই জয়েন করতে পারেন এই গ্রুপটাতে। স্কুটার রিলেটেড নানান রকম প্রশ্ন অথবা নানান কনফিউশনের উত্তর হয়তোবা সেখানেই মিলে যাবে আপনার জন্য। আশা করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।